২০২৬ সাল বিশ্ব রাজনীতিতে এক নতুন ঝড়ের নাম গ্রিনল্যান্ড। দক্ষিণ আমেরিকায় সফল সামরিক অভিযানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে উত্তর মেরুর এই বিশাল বরফ রাজ্যের দিকে। একদিকে ন্যাটো মিত্র ডেনমার্ক, অন্যদিকে আমেরিকার জেদ। মাঝখানে পড়ে আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। কেন এই দ্বীপটি নিয়ে আজ যুদ্ধের ডামাডোল? কেন ট্রাম্প বলছেন আমাদের গ্রিনল্যান্ড এখনই চাই? We need it for national protection. We need Greenland for national protection. They have a very small population. And I don't know, they say Denmark, but Denmark has spent no money. They have no military protection. আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব গ্রিনল্যান্ড সংকটের সেই রোমাঞ্চকর ইতিহাস এবং ২০২৬ সালের এই বিপজ্জনক ভবিষ্যৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আয়তনে প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটার হলেও এর জনসংখ্যা মাত্র প্রায় ৫৬,০০০। এই দ্বীপের বেশিরভাগ অংশই বরফে ঢাকা। এটি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এর ভূগর্ভে লুকিয়ে আছে বিরল খনিজ পদার্থ, যেমন ইউরেনিয়াম, রেয়ার আর্থ মেটালস এবং তেল ও গ্যাস। এর আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বও অপরিসীম। আমেরিকার গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ নতুন নয়, এর শেকড় প্রথিত আছে বহু পুরনো ইতিহাসে। ১৯ শতকের শেষের দিকে আমেরিকা তার প্রভাব বিস্তারের জন্য ক্যারিবিয়ান সাগর এবং আর্কটিক অঞ্চলের দিকে নজর দিতে শুরু করে। ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সরাসরি ডেনমার্ককে গ্রিনল্যান্ড $১০০ মিলিয়ন বিনিময়ে কেনার প্রস্তাব দেন। ডেনমার্ক অবশ্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে শীতল যুদ্ধের সময় এর কৌশলগত গুরুত্ব আরও বাড়ে, যখন আমেরিকা গ্রিনল্যান্ডের থুলেতে একটি বিশাল বিমান ঘাঁটি স্থাপন করে, যা রাশিয়ার উপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ছিল। ডেনমার্ক প্রায় ৩০০ বছর ধরে গ্রিনল্যান্ডের ওপর শাসন করেছে। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, তবে এটি ২০০৯ সাল থেকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে নিজস্ব আইন ও শাসন পরিচালনা করে। ডেনমার্ক প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং মুদ্রার মতো কিছু বিষয় নিয়ন্ত্রণ রাখে, তবে গ্রিনল্যান্ড তার প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এই স্বায়ত্তশাসন গ্রিনল্যান্ডকে একটি স্বাতন্ত্র্য পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের এই প্রস্তাবকে অযৌক্তিক এবং হাস্যকর বলে উড়িয়ে দেন। এই ঘটনা আমেরিকা ও ডেনমার্কের কূটনৈতিক সম্পর্কে কিছুটা উত্তেজনা সৃষ্টি করে, যদিও পরে তা সামলে নেওয়া হয়। তবে এই ঘটনা গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্বকে আরও একবার সবার সামনে তুলে ধরে। কেন আমেরিকা ২০২৬ সালে এসে এত মরিয়া? কারণ প্রথমত এর কৌশলগত অবস্থান। আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ডের অবস্থান সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকা ও রাশিয়ার মাঝখানে একটি বাফার জোন হিসেবে কাজ করে। দ্বিতীয়ত খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডের বরফের নিচে চাপা পড়ে আছে বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ সম্পদের ভাণ্ডার। স্মার্টফোন থেকে শুরু করে উন্নত যুদ্ধবিমান তৈরিতে এই খনিজ অপরিহার্য, যার বাজারে এখন চীনের একচেটিয়া আধিপত্য। আমেরিকা চায় এই আধিপত্য ভাঙতে। তৃতীয়ত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে, ফলে এতদিন দুর্গম থাকা তেল, গ্যাস এবং মূল্যবান পাথরের খনিগুলো এখন সহজলভ্য হয়ে উঠছে। শুধু তাই নয়, বরফ গলে নতুন এক সমুদ্রপথ বা নর্থ ওয়েস্ট প্যাসেজ তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্র বদলে দেবে। ২০২৬ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন সরাসরি ঘোষণা করেছে যে গ্রিনল্যান্ড দখল বা কেনা এখন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি প্রায়োরিটি। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করাও একটি বিকল্প। ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘোষণায় স্তম্ভিত। রয়টার্সের খবর অনুযায়ী আমেরিকা প্রতিটি গ্রিনল্যান্ডবাসীকে $১০,০০০ থেকে $১,০০,০০০ পর্যন্ত সরাসরি নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করছে, যাতে তারা ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আমেরিকার পক্ষে যায়। ডেনমার্কের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এটি তার জনগণের। এর ফলে ন্যাটো জোটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এখন প্রশ্ন হল, গ্রিনল্যান্ডের জনগণ কি চায়? তারা কি ডেনমার্কের সঙ্গেই থাকতে চায়, নাকি আমেরিকার সাথে সম্পর্ক গড়তে ইচ্ছুক? গ্রিনল্যান্ডের ৫৬,০০০ মানুষের বেশিরভাগই আদিবাসী ইনুইট। তারা দীর্ঘদিন ধরে ডেনমার্ক থেকে পূর্ণ স্বাধীনতা চায়। কিন্তু প্রশ্ন হল, তারা কি ডেনমার্কের শাসন ছেড়ে আমেরিকার অন্তর্ভুক্ত হতে চায়? জনমত জরিপ বলছে তারা স্বাধীন হতে চায়, কিন্তু আমেরিকার অংশ হতে নয়। আমেরিকা প্রস্তাব দিয়েছে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন বা CFA চুক্তির, যেমনটা তারা প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপের সাথে করেছে।
অর্থাৎ গ্রিনল্যান্ড স্বাধীন থাকবে, কিন্তু তার প্রতিরক্ষা ও মার্শাল নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে। অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী মনে করে তাদের নিজস্ব একটি স্বাধীন দেশ হওয়া উচিত। তারা ডেনমার্কের উপনিবেশিক অতীত থেকে বেরিয়ে এসে নিজস্ব পরিচয় গড়তে চায়। তবে স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, যা গ্রিনল্যান্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা জানে আমেরিকার সাথে সুসম্পর্ক তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রভাবিত করবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে সম্পর্ক কেমন হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এবং আমেরিকার যে কোনো হস্তক্ষেপকে তারা সার্বভৌমিকতার ওপর আঘাত হিসেবে বিবেচনা করে। আমেরিকা গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় এবং অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে আগ্রহী। গ্রিনল্যান্ড ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোতে চায় এবং এর জন্য তারা আন্তর্জাতিক মহলে সমর্থন খুঁজছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং ভূ-রাজনৈতিক কৌশল, এই সব কিছুই এই তিন পক্ষের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রিনল্যান্ড শুধুমাত্র একটি বিশাল বরফের টুকরো নয়, এটি একটি ভূ-রাজনৈতিক দাবার বোর্ডের গুরুত্বপূর্ণ গুটি। আমেরিকা ও ডেনমার্কের দীর্ঘদিনের এই টানাপোড়েন ভবিষ্যতেও চলতে থাকবে। তবে শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডের মানুষের ভাগ্য এবং তাদের আকাঙ্ক্ষাই নির্ধারণ করবে এই আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য। ধন্যবাদ।